কোভিড-19 জন্য সর্বশিক্ষা মিশনের অধীনে তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে, এবারে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে দ্বিপদ প্রক্রিয়া, বাইনারি অপারেশন। দ্বিপদ প্রক্রিয়া এর আরেকটা নাম আছে দ্বিনিধানী প্রক্রিয়া। দ্বিপদ প্রক্রিয়া এটাকে বলে বাইনারি অপারেশন। বাইনারি অপারেশন। আচ্ছা, তোমরা কোনোদিন অপারেশন করেছো? তোমরা অপারেশন করেছো, ঠিক ডাক্তারবাবুদের মতো না হলেও তোমরা কি কি অপারেশন করেছো একটু বলি। বীজগাণিতিক অপারেশন করেছো, বীজগাণিতিক প্রক্রিয়া করেছো। বীজগাণিতিক প্রক্রিয়া আমাদের কি কি আছে জানো? যোগ, বিয়োগ, গুণ, ভাগ, আরো কিছু প্রক্রিয়া আছে। এখন বিষয়টা হলো, ডাক্তারবাবুরা যে অপারেশনগুলো করেন সেখানে মিনিমাম কটা লোক লাগে? সেখানে মিনিমাম দুজন লাগে, মিনিমাম দুজন লাগে। বাকিদের না হলেও কিন্তু অপারেশন হতে পারে। এক হচ্ছে ডাক্তার, 2 নম্বর হচ্ছে পেশেন্ট। আমার এখানে যে অপারেশন করব, আমার এখানেও দুটো এলিমেন্ট লাগবে, কিন্তু ওই অপারেশনের সঙ্গে আমার অপারেশনের একটা পার্থক্য হচ্ছে, সেই দুটো এলিমেন্ট সেম হলেও কিন্তু অপারেশনটা হবে। তাহলে অপারেশনে কি থাকবে? অপারেশনে এখানে যেটা থাকবে, একটা সেট থাকবে, আর অপারেশনাল প্রক্রিয়াটা থাকবে। প্রক্রিয়া মানে সেটা যোগ হতে পারে, বিয়োগ হতে পারে, গুণ হতে পারে। তাহলে প্রথমে আমি দ্বিপদ প্রক্রিয়াটাকে কতগুলো সাব টাইপে বা সাব টপিকে ভেঙে ফেলব। 1 নম্বর হচ্ছে সংজ্ঞা ও প্রাথমিক ধারণা। সংজ্ঞা ও প্রাথমিক ধারণা, প্রাথমিক ধারণা। আর 2 নম্বর হচ্ছে ধর্ম। দ্বিপদ প্রক্রিয়া ধর্ম এবং উদাহরণ। উদাহরণ। তাহলে আমরা প্রথমে 1 নম্বরে চলে যাই, সংজ্ঞা এবং প্রাথমিক ধারণা। মনে করি এস একটা অশূন্য সংখ্যার সেট বা অশূন্য সেট। মনে করি এস হলো একটি অশূন্য সেট। অশূন্য সেট। এস সেটের উপর একটি প্রক্রিয়া, এস এর উপর একটি প্রক্রিয়া, একটি প্রক্রিয়া এরূপ যে একটি প্রক্রিয়া স্টার এরূপ যে এ স্টার বি বিলংস টু এস ফর অল এ বি বিলংস টু এস। তার মানে কি হতে হবে? তুমি যে অপারেশনটা বলছো, তাহলে এস এর উপর যে কোনো দুটো এলিমেন্ট তুমি নেবে। সেই এলিমেন্ট দুটো হচ্ছে এ এবং বি নিয়েছি। এ এবং বি কে অপারেট করবে, অপারেশনটা করবে। এখন ব্যাপারটা হচ্ছে, এ আর বি কে যদি তুমি অপারেশন করো, ধরো আজকে স্টারটা হচ্ছে আমার যোগ, তাহলে এ আর বি কে যোগ করলে একটা ইউনিক এলিমেন্ট পাবে, একটা অনন্য সদস্য পাবে। সেই সদস্যটাকে সেটে থাকতে হবে, ওই সেটটায় থাকতে হবে। যদি সেটে থাকে তখন আমি এই প্রক্রিয়াটাকে বলবো বাইনারি অপারেশন বা দ্বিপদ প্রক্রিয়া। সেটটাকে বলবো ক্লোজ বা বদ্ধ। তাহলে এক্ষেত্রে তাহলে আমি কি বলবো? স্টার হলো দ্বিপদ প্রক্রিয়া, দ্বিপদ প্রক্রিয়া, এবং ওই প্রক্রিয়ার সাপেক্ষে, ওই প্রক্রিয়ার সাপেক্ষে, ওই প্রক্রিয়ার সাপেক্ষে এস হলো ক্লোজড বা বদ্ধ। তাহলে আমি কি বলেছি? আমার উদ্দেশ্য হচ্ছে দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে এস সেটে যে কোনো দুটো সদস্য নেবে, সেই সদস্য দুটোর উপর অপারেশন করবে, তার যে রেজাল্টটা হবে সেই রেজাল্টটা ওই সেটে থাকতে হবে, তাহলে দ্বিপদ হবে। আর যদি রেজাল্টটা বা ফলটা ওই সেটে না থাকে, তাহলে সেটাকে আমি দ্বিপদ প্রক্রিয়া বলবো না। তাহলে এক্সাম্পল, উদাহরণ নিচ্ছি। তাহলে এখানে সেটটাকে বলতে হবে, অপারেশনটাকে বলতে হবে। ধরো আজকে সেটটা নিচ্ছি এন। এনটা তোমরা জানো স্বাভাবিক সংখ্যার সেট বা ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যার সেট। প্রক্রিয়াটা নিচ্ছি যে এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি, এই প্রক্রিয়াটা নিলাম। তাহলে এই প্রক্রিয়াটা দ্বিপদ হবে কিনা চেক করছি। তাহলে আজকে দেখো এ স্টার বি এ প্লাস বি আমি বলে দিয়েছি, আর সেটটা বলে দিয়েছি। এখন এ স্টার বি ইকুয়াল টু এ প্লাস বি, এ আর বির কার এলিমেন্ট? এন এর এলিমেন্ট। তাহলে এন এর যে কোনো দুটো এলিমেন্ট নিলে, এন তো স্বাভাবিক সংখ্যা, 1 2 3 4 এরমভাবে স্বাভাবিক সংখ্যাটা হয়। তাহলে ওখান থেকে যে কোনো দুটো এলিমেন্ট এ আর বি নিয়েছি, তাদের যোগ করেছি, অবশ্যই যোগফলটা এনে থাকবে। ফর অল এ বি বিলংস টু এন।
যোগফলটা যেহেতু এনে থাকবে, তাহলে এন থেকে আমি যে কোনো দুটো এলিমেন্ট নেবো, তাদের যোগ করব, যোগফলটা অবশ্যই এনে থাকবে। আজকে 5 আর 4 যোগ করলে 9 হবে, 9 এনে থাকবে। 5 আর 4 হচ্ছে এনেরই এলিমেন্ট। তাহলে যেহেতু যোগফলটা এনে থাকবে, তাহলে যোগ প্রক্রিয়াটা এনের উপর, যোগ এনের উপর দ্বিপদ, এনের উপর দ্বিপদ, দ্বিপদ প্রক্রিয়া। ঠিক আছে, 2 নম্বর। একইভাবে আমি আরেকটা যদি উদাহরণ দিই, গুণ প্রক্রিয়া, তাহলে এ স্টার বি ইকুয়াল টু এ ডট বি, গুণ করছি, তাহলে এন থেকে আমি যে কোনো দুটো এলিমেন্ট নিলাম, গুণ করে দিলাম, গুণ ফলটা আমরা অনন্য পাবো, গুণ ফলটা ইউনিক, গুণ করলে নিশ্চয়ই দুটো এলিমেন্ট পাবো না। আজকে এন সেটের উপর যে কোনো দুটো এলিমেন্ট, ধরো 10 আর 12 নিয়েছি, 10 আর 12কে গুণ করলে 120, 120 এলিমেন্টটা এনেই থাকবে। তাহলে এ ডট বি যদি এনে থাকে, তাহলে আমি বলবো গুণ প্রক্রিয়াটা এনের উপর, গুণ প্রক্রিয়াটা এনের উপর দ্বিপদ, দ্বিপদ। 3 নম্বর দেখো, ভাগ প্রক্রিয়া বা গুণ প্রক্রিয়া। তাহলে গুণটা দেখো, 3 নম্বর উদাহরণ বলছি, বা ভাগটা দেখো, গুণটা হলো ভাগটা দেখো বা বিয়োগটা, এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি। এখানে এ বিটা কার এলিমেন্ট? এন এর এলিমেন্ট। এখন নেগেটিভ এ মাইনাস বি, এর মান আর বির মান যাই হোক না কেন, এ মাইনাস বি কি এনে থাকবে? আমি এখানে বলি, তুমি যখন ঠিক প্রমাণ করবে, যখন সঠিক প্রমাণ করবে একটা থিওরিকে, তুমি এক্স ওয়াই এবিসি দিয়ে প্রমাণটা করবে। আর যখন ভুল প্রমাণ করবে, কাউন্টার এক্সাম্পল দেবে, মানে এলিমেন্ট ধরে ধরে তুমি ভুল প্রমাণ করবে। আজকে দেখো, এর মান তুমি নাও 5, বির মান নাও 7, তাহলে এ স্টার বি ইকুয়াল টু এ মাইনাস বি, এ মাইনাস বির ভ্যালু কত? 5 মাইনাস 7 সমান -2। এবার -2 এনে আছে কি? -2 এনে নেই। তাহলে এন সেটের উপর বিয়োগ প্রক্রিয়াটা বাইনারি নয়। তাহলে এন সেটের উপর বিয়োগ প্রক্রিয়াটা, বিয়োগ এন এর উপর দ্বিপদ নয়, দ্বিপদ নয়। একইভাবে তুমি যদি এ স্টার বি ইকুয়াল টু এ বাই বি নাও, এ বাই বিও কিন্তু তোমার এন সেটে থাকবে না। কেন? তুমি এ এর ভ্যালু 5ই নাও, বির ভ্যালু 7ই নাও, এ স্টার বি ইকুয়াল টু 5/7, 5/7 তো এন সেটে থাকবে না, এন সেটের মধ্যে ভগ্নাংশ থাকে না। তাহলে ভাগ প্রক্রিয়াটাও এন সেটের উপর দ্বিপদ নয়। এবার আমরা দ্বিপদ প্রক্রিয়ার ধর্মগুলো নিয়ে আলোচনা করব। প্রথম হচ্ছে বিনিময়যোগ্য সূত্র বা ল, বিনিময়যোগ্য কমিউটেটিভ ল, কমিউটেটিভ ল। তোমরা এই ধর্মগুলোর সাথে পরিচিতি তোমাদের হয়েছে, কারণ সেটে তোমরা বিনিময়যোগ্য সূত্র করেছো। তাহলে বিনিময়যোগ্যটা কি, বা বিনিময় সূত্রটা কি, বা বিনিময়যোগ্য জিনিসটা কি? প্রথম কথা হচ্ছে, একটা প্রক্রিয়াকে একটা সেটের উপর দ্বিপদ হতে হবে। তাহলে স্টার এস এর উপর দ্বিপদ, এস এর উপর দ্বিপদ, এটা তুমি ধরে নেবে, এস এর উপর দ্বিপদ, দ্বিপদ প্রক্রিয়া। তাহলে এখন এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ যদি হয়, ফর অল এ বি বিলংস টু এস, তাহলে কিন্তু এই স্টার প্রক্রিয়াটাকে বিনিময়যোগ্য বলবো। তাহলে স্টারকে বিনিময়যোগ্য কখন বলবো? তাহলে স্টারকে বিনিময়যোগ্য বলবো যখন এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ হবে। তাহলে এক্ষেত্রে স্টার তাহলে বিনিময়যোগ্য। এখন কাউন্টার উদাহরণ দিয়ে দিই, একটা উদাহরণ নেব যে ক্ষেত্রে হবে, আর একটা উদাহরণ নেব যে ক্ষেত্রে হবে না। তাহলে এক্সাম্পল 1, তাহলে এ স্টার বি ইকুয়াল টু ধরো এ বি, গুণ, আর সেটটা কার নিচ্ছি? তাহলে এ বি গুলো কার এলিমেন্ট? এস, এ বি গুলো এন এর এলিমেন্ট। তাহলে আমি আগে বলেছি যে গুণের ক্ষেত্রে বা গুণ প্রক্রিয়াটা এন সেটের উপর দ্বিপদ। এখন এটা কমিউটেটিভ কিনা বা বিনিময়যোগ্য কিনা তোমাকে দেখাতে হবে। এ স্টার বি ইকুয়াল টু এ ডট বি, আর বি স্টার ইকুয়াল টু বি ডট এ। এখন আমরা তো জানি এ বি কে গুণ করলে যা রেজাল্ট পাবো, বি এ কে গুণ করলে একই রেজাল্ট পাবো, কারণ 2 × 3 যা হয় 3 × 2 একই হয়। তাহলে দেয়ারফর এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ফর অল এ কমা বি বিলংস টু এন। তাহলে গুণের ক্ষেত্রে এন সেটটা, গুণ প্রক্রিয়ার ক্ষেত্রে এটা তাহলে বিনিময়যোগ্য। তাহলে ওই প্রক্রিয়াটা এন এর উপর, গুণ প্রক্রিয়াটা এন এর উপর, এন এর উপর বিনিময়যোগ্য, বিনিময়যোগ্য। তাহলে এবার একটা উদাহরণ দেবো যেটা বিনিময়যোগ্য হবে না। আজকে আমি আর সেট বলছি,
আর আর এর মধ্যে এলিমেন্টগুলো নেব এ বি, এ স্টার বি ইকুয়াল টু এ বি প্লাস 2 করে দিলাম। এ স্টার বি একটা মড নিয়ে নাও তো, মড এ বি প্লাস 2 করে দাও। এখন আমি এটা দেখবে ভুল হবে কেন, কারণ এর ভ্যালু যতগুলো মাইনাস হবে মডে গিয়ে সেগুলো প্লাসে চেঞ্জ হয়ে যাবে। তাহলে এর ভ্যালু যদি মাইনাস নাও, অর্থাৎ এখানে তুমি একটা এলিমেন্ট নাও -2 স্টার 3, তাহলে -2 ইন্টু 3 প্লাস 2, তাহলে -2 এর মড ভ্যালু কত হবে? -2 এর মড ভ্যালু 2 হবে, তাহলে 3 দুগুণে 6 প্লাস 2 8। এটাকেই তুমি ঘুরিয়ে নাও 3 স্টার -2 ইকুয়াল টু কত হবে? মড 3 ইন্টু -2 প্লাস 2, তাহলে মড 3 মানে 3 হয়, তাহলে -6 প্লাস 2 ইকুয়াল টু -4। তাহলে এই এলিমেন্টটা কি যখন আমি ঘুরিয়ে ক্যালকুলেট করছি তখন কিন্তু তার ভ্যালু আলাদা দেখাচ্ছে, অর্থাৎ -2 স্টার 3 ইকুয়াল টু 3 স্টার -2। তাহলে এক্ষেত্রে স্টার প্রক্রিয়াটাকে কি বলা হবে? স্টার তাহলে এখানে বিনিময়যোগ্য নয়, বিনিময়যোগ্য নয়। অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশনের ক্ষেত্রে সত্যি হয়েছিল। সংযোজ্য সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল, অ্যাসোসিয়েটিভ ল। সংযোজ্য সূত্রটা কি? এস সেটের উপর একটা প্রক্রিয়া দ্বিপদ, এই স্টারটা সংযোজ্য বলবো যদি এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি হয়, এটা তাহলে সংযোজ্য হবে। এ স্টার বি স্টার সি ইকুয়াল টু এ স্টার বি স্টার সি, এটা যদি হয় তাহলে সংযোজ্য হবে। একটা যদি এক্সাম্পল নিয়ে নাও, এটার জায়গায় যদি যোগ বসাও বা গুণ বসাও, যোগের ক্ষেত্রে সেটটা এন, আমি স্টার অপারেশনটা নিচ্ছি যোগ, তাহলে এ যোগ বি যোগ সি ইকুয়াল টু এ যোগ বি যোগ সি, তাহলে যোগের ক্ষেত্রে এটা সংযোজ্য, গুণের ক্ষেত্রেও এটা সংযোজ্য হবে, ইকুয়াল টু এ ডট বি ডট সি, কারণ গুণের পজিশন যদি তুমি চেঞ্জ করো তার ভ্যালু একই থাকে। প্লাসের ক্ষেত্রেও তোমার এই ভ্যালুটা একই দেবে, 2 + 3 + 2 যা হবে, 2 + 3 এর কাজটা আগে করে পরে সিটাকে যদি যোগ করা যায় তাহলে ভ্যালুটা একই দেবে। এর একটা কাউন্টার এক্সাম্পল তোমরা নিতে পারো, এর একটা ভুল প্রমাণ করবার জন্য। এক্সাম্পল 2 দেখবে সেটটা নেবে জেড প্লাস বা এন সেটই নেবে, এ স্টার বি ইকুয়াল টু নেবে এ টু দি পাওয়ার বি, এইটা হচ্ছে সংযোজ্য সূত্র। এরপর হচ্ছে বন্টন সূত্র, ডিস্ট্রিবিউটিভ ল, এটাও সেটের ক্ষেত্রে তোমরা শুনেছো, ডিস্ট্রিবিউটিভ ল। বন্টন সূত্রের ক্ষেত্রে কি হবে? সেট একটাই এস, অপারেশন দুটো, একটা স্টার একটা ধরো ডট, ঠিক আছে, বা একটা গোল্লা নিতে পারো, এখানে দুটো অপারেশন আছে, তাহলে অ্যাপ্লাই করবে কিভাবে? এ স্টার বি, তাহলে এখানে করবে এ ডট সি স্টার বি ডট সি, এটা ডট বা গোল্লা ব্যবহার করতে পারো। এইবার তুমি সি এইটা যদি ব্যবহার করো, এটাকে বলে লেফট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি, আর রাইট ডিস্ট্রিবিউটিভ প্রপার্টির বেলায় কি হবে? স্টারটা মাঝখানে বসলো বা গোল্লাটা, এটা হবে সি গোল্লা এ, ঠিক আছে। এখন তুমি এই স্টার এবং গোল্লার পজিশন চেঞ্জ করতে পারো, এই স্টারটাকে এখানে নিয়ে এটাকে এখানে বসাতে পারো, তাহলেও ডিস্ট্রিবিউটিভ লটা হবে। একটু মনে রেখো, এইটা মাঝখানে চলে যাবে এবং এই গোল্লাটার উপর অপারেশনটা সেপারেট হয়ে যাবে। তাহলে ডিস্ট্রিবিউটিভ ল বা বন্টন সূত্র আমাদের ক্লাস 12 সিলেবাসে অতটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আইডেন্টিটি এলিমেন্ট, একসম উপাদান, আইডেন্টিটি এলিমেন্ট। এরপরে আমরা আলোচনা করছি একসম উপাদান, এটাকে বলে আইডেন্টিটি এলিমেন্ট, একসম উপাদান কোনগুলো হবে? একটা সেট নিয়ে নিলাম এস, স্টার হচ্ছে আমার একটা দ্বিপদ প্রক্রিয়া, ই বিলংস টু ক্যাপিটাল এস, একসম হবে যদি এ স্টার ই ইকুয়াল টু ই স্টার এ ইকুয়াল টু এ ফর অল এ
বিলংস টু এস। এক্সাম্পল না দিলে বুঝতে পারবে না যে একটা সেটের এক সম উপাদান, এক সম উপাদানের ভূমিকা কি, এ স্টারই ধরো আজকে এন সেট, অপারেশন হচ্ছে যোগ, তাহলে এক সম উপাদানটা হবে জিরো। কেন? কারণ এ প্লাস জিরো ইকুয়াল টু জিরো প্লাস এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু এস। তাহলে এক্ষেত্রে জিরো হলো এক সম উপাদান, এক সম উপাদান। আচ্ছা, গুণের ক্ষেত্রে এনটা নিলাম, সেটটা অপারেশনটা গুণ নিলাম, তাহলে এ ইন্টু ওয়ান ইকুয়াল টু ওয়ান ইন্টু এ ইকুয়াল টু, আচ্ছা এখানে একটুখানি বলি, এক্সাম্পল ওয়ানে আমি সেটটা নিয়েছিলাম জেড, এন সেট না জেড, কারণ জেড জিরো এলিমেন্টটা, এই যে ই এলিমেন্টটা সেটে থাকতে হবে, তাহলে এখানে একবার লিখে দিতে পারো জিরো বিলংস টু জেড। আচ্ছা এবার এন সেট নিচ্ছি, এ ইন্টু ওয়ান ওয়ান ইন্টু এ ইকুয়াল টু এ ফর অল এ বিলংস টু এন, ফর অল এ বিলংস টু এন। তাহলে এখানে ওয়ানটা কি, ওয়ানটা হচ্ছে, ওয়ান হলো জেডের বা এন এর, এখানে সেটটা এন, এন এর এক সম উপাদান, এক সম উপাদান। এইবার বলি যোগের ক্ষেত্রে এন সেটের কিন্তু এক সম উপাদান নেই। কেন? কারণ এন সেটের এক সম উপাদান যোগের ক্ষেত্রে হতে গেলে তো জিরো হতে হবে, জিরো এলিমেন্টটা সেটে নেই। তাহলে সবার যে এক সম উপাদান থাকবে তা নয়, এক সম উপাদান একটা সেটে যদি থাকে তাহলে একটাই থাকবে, কিন্তু সব সেটে সংজ্ঞাত নয়। এখানে তাহলে একটা নোট লিখে দিচ্ছি যে এন সেটে যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে, যোগ দ্বিপদ প্রক্রিয়ার ক্ষেত্রে এক সম উপাদান থাকছে না, নেই। কেন নেই? কারণ এক সম উপাদান যোগের ক্ষেত্রে এন সেটের হবে জিরো, কিন্তু জিরোটা ওই সেটের এলিমেন্ট নয়, তাহলে এক সম উপাদান ওই সেটের ক্ষেত্রে নেই। নেক্সট হচ্ছে বিপরীত উপাদান। বিপরীত উপাদান, বিপরীত উপাদান, ইনভার্স এলিমেন্ট, ইনভার্স এলিমেন্ট। একটা সেট এস স্টার একটা দ্বিপদ প্রক্রিয়া, এটাকে ইনভার্টেবল বা বিপরীতকরণযোগ্য বলবো, এ একটা এলিমেন্ট, বিপরীতকরণযোগ্য বলবো, করণযোগ্য হবে যদি, যদি অপর একটা এলিমেন্ট বি আছে, তাহলে এ স্টার বি ইকুয়াল টু বি স্টার এ ইকুয়াল টু ই হয়। ইটা কি? ই হলো এক সম উপাদান। তাহলে একটা সেটে এক সম উপাদান যদি না থাকে তাহলে বিপরীত উপাদানের কোনো অস্তিত্ব নেই, কারণ ডেফিনেশনটা এক সম উপাদান দিয়ে দেওয়া আছে। তাহলে যে সেটে এক সম উপাদান নেই সেই সেটে বিপরীত উপাদানের কোনো অস্তিত্ব নেই। যেমন এন সেটটা যোগের ক্ষেত্রে এক সম উপাদান নেই, তাহলে এন সেটটা যোগের ক্ষেত্রে কোনো উপাদানের, বিপরীত উপাদানের কোনো অস্তিত্ব নেই। এইবার হচ্ছে একটা সেটে যদি বিপরীত উপাদান থাকে, থাকে মানে একটা এলিমেন্টের থাকে, তাহলে সেই এলিমেন্টের একটাই বিপরীত উপাদান থাকবে। তাহলে এখানে একটা এক্সাম্পল দেখে নেওয়া যাক। ধরো আজকে সেটটা হচ্ছে জেড, অপারেশনটা হচ্ছে প্লাস, তাহলে জিরো হলো এক সম উপাদান, জিরো হলো এক সম উপাদান, এক সম উপাদান। তাহলে যে কোনো একটা এলিমেন্ট 5, 5 প্লাস আমি এখানে ড্যাশ পূরণ দিচ্ছি ইকুয়াল টু জিরো। তাহলে 5-এর সাথে কোন এলিমেন্টটার বাইনারি প্রক্রিয়া করলে বা দ্বিপদ করলে এক সম উপাদানটা পাবো। তাহলে এই এর মান হচ্ছে 5, বির মানটা তোমাকে বসাতে বলেছি, অপারেশনটা হচ্ছে যোগ, এখানে ইটা হচ্ছে জেড এর এক সম উপাদান জিরো। তাহলে এখানে অ্যান্সারটা হবে -5, এখানে অ্যান্সারটা হবে -5। তাহলে 5-এর বিপরীত উপাদান যোগের ক্ষেত্রে, যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে 5-এর বিপরীত উপাদান -5। তাহলে একইভাবে জেডের কিন্তু সমস্ত এলিমেন্টের বিপরীত উপাদান পাওয়া যাবে যোগ বাইনারি প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে জিরোর বিপরীত উপাদানকে, জিরোর সাথে কাকে যোগ করলে জিরো হবে, জিরোর সাথে জিরোকে যোগ করলে জিরো হবে। তাহলে জেডের এখানে একটা এলিমেন্টের বিপরীত উপাদান বের করে আমি দেখালাম। তাহলে এখানে নোট যেটা খুব ইম্পর্টেন্ট কথা, যেটা যে একটা এলিমেন্টের বা একটা সদস্যের একটা সেটে বিপরীত উপাদানের অস্তিত্ব থাকতেও পারে, নাও থাকতে পারে। যদি বিপরীত উপাদানের অস্তিত্ব থাকে তাহলে একটা উপাদানের একটাই বিপরীত উপাদান থাকবে, একটা উপাদানের বিপরীত উপাদান ইউনিক হবে। একটা উদাহরণ দিচ্ছি, নতুন এক্সাম্পল, এটা তোমরা আগে কখনো শেখোনি। অ্যাডিশন মডিউলো 5, এই সেটটার মধ্যে তোমার 0, 1, 2, 3, 4 আছে। অ্যাডিশন মডিউলো 5, এখানে তুমি যোগ
এর সাপিক্সে 5 দেবে, মানে অপারেশনটা হচ্ছে এইটা দ্বিপদ প্রক্রিয়া। এলিমেন্টগুলো 0 1 2 3 4, 0 1 2 3 4 এরকম একটা টেবিল করতে হবে এবং সবার সাথে সবার যোগটা করতে হবে। এই টেবিলটাকে বলে সংযোজক তালিকা বা কম্পোজিশন টেবিল। সংযোজক তালিকা ইংরেজিতে বলে কম্পোজিশন টেবিল, কম্পোজিশন টেবিল। এখন ব্যাপারটা কি? ব্যাপারটা যেটা হলো সেটা হচ্ছে তুমি প্রত্যেকটা এলিমেন্টের সাথে নিজে নিজে যোগ করবে, অপর এলিমেন্টগুলোর সাথে যোগ করবে, যে যোগ ফল হবে সেই যোগ ফলকে তুমি 5 দ্বারা ভাগ করবে, ভাগ করলে যেটা রিমাইন্ডার থাকবে, যেটা ভাগশেষ থাকবে সেটা হচ্ছে অ্যান্সার। তাহলে করি আস্তে আস্তে। 0 প্লাস 0 0, 0 প্লাস 1 1, 0 প্লাস 2 2, 0 প্লাস 3 3, 0 প্লাস 4 4। কারণ কি? এগুলোকে 5 দিয়ে ভাগ করলে এগুলোই ভাগশেষ থাকবে। 1 প্লাস 0 1, 1 প্লাস 1 2, 2 প্লাস 1 1 প্লাস 3 4, এবার 4 প্লাস 1 মানে 5, 5কে তুমি 5 দিয়ে ভাগ করছো, ভাগশেষ হবে 0। তাহলে 2 প্লাস 0 2, 2 এর 1 3, 2 এর 2 4, 3 এর 2 0, 4 আর 2 1, 3 এর 2 0 কেন? 3 এর 2 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ, 4 আর 2 6, 6কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, 3 আর 0 3, 3 আর 1 4, 3 আর 2 0, 3 আর 3 2, 3 আর 4 3। কেন? কারণ 3 আর 4 হচ্ছে 7, 7কে 5 দিয়ে ভাগ করছো, তাহলে এইটা হবে 2। আর 3কে 3 দিয়ে যোগ করলে 6, 6কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ, 3 আর 2 5, 5কে 5 দিয়ে ভাগ করলে 0 ভাগশেষ। এটা হবে 4 0 1 2 3। কেন? 4 প্লাস 2 মানে 6, 6কে 5 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ। তাহলে যেটা ভাগশেষ করা যাবে সেটা ভাগশেষ করে এখানে বসাতে হবে। এখন আমি যে কটা ধর্ম বলেছি এই অঙ্কটার ক্ষেত্রে ধর্মগুলো বিচার করে আমি তোমাদের দেখাচ্ছি। প্রথম কথা দেখো, প্রত্যেকটা এলিমেন্টের সাথে প্রত্যেকটা এলিমেন্টের যোগফলটা বা অপারেশনটা এই সংযোজক তালিকার মধ্যকার সদস্য। এই সদস্যগুলো প্রত্যেকটা সেটে আছে, তার মানে প্রক্রিয়াটা দ্বিপদ। দ্বিতীয়ত কমিউটেটিভ ল, বিনিময় সূত্র। আজকে ধরো 0 প্লাস 2 এর ভ্যালু কত? 2, 2 প্লাস 0 এর ভ্যালু কত? 2। তাহলে a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ। কি করে বুঝবে? তাহলে 2 নম্বর রো 3 নম্বর কলাম, এটা ধরো 2 নম্বর রো 3 নম্বর কলাম, এই এলিমেন্ট এই রেজাল্ট 3 রেজাল্ট, 2 নম্বর রো 3 নম্বর কলাম, উল্টে দাও 3 নম্বর রো 2 নম্বর কলাম, সেম রেজাল্ট দেবে। ঠিক আছে? তাহলে এইভাবে তুমি দেখবে লটা কমিউটেটিভ হবে। এবং অ্যাসোসিয়েটিভ লটা তুমি দেখিয়ে নিতে পারো 3 প্লাস 4 প্লাস 2। তাহলে একটু দেখে নাও। তাহলে যে কোনো একটা 3টে এলিমেন্ট নিয়ে আমি অ্যাসোসিয়েটিভটা দেখাচ্ছি। এখানে কিন্তু শুধু যোগ চিহ্ন দিলে হবে না, কারণ এটা অ্যাডিশন মডিউলো 5। 3 প্লাস 5, 4 আর 2 6 মানে অ্যাকচুয়ালি 1, 4 আর 2 যোগ করছো, এটা 1, তাহলে 3 আর 1 4। এই লটাই তুমি যদি অ্যাসোসিয়েটিভ বিচার করছো, যদি 4টাকে আগে যোগ করে নাও তাহলে কত হবে দেখে নেওয়া যাক। তাহলে 4 আর 3 7 মানে এখানে 2, 4 আর 3 7 যোগ করলে রেজাল্টটা 2, তাহলে প্লাস 2, তাহলে 2 এর 2 এর 4, এটাও 4 এটাও 4। তাহলে অ্যাসোসিয়েটিভ এটাও হবে, যেহেতু যোগের ক্ষেত্রে। দুই একটা এক্সাম্পল নিয়ে সেট করা যায়, বাই টেবিল কম্পোজিশন টেবিল দেখেই বোঝা যাচ্ছে অ্যাসোসিয়েটিভ লটা হবে। এখন এর একসম উপাদান, একসম উপাদান মানে কোন উপাদানটার সাথে সমস্ত এলিমেন্টগুলো যোগ করলে সেই এলিমেন্টগুলো ফিরে ফিরে আসছে। দেখো একসম উপাদান হচ্ছে 0, কারণ 0 সাথে 1 যোগ করলে 0, 0 সাথে 0 যোগ করলে 0, 0 সাথে 2 যোগ করলে 2, 0 সাথে 3 তে 3, 0 সাথে 4 এ 4। তাহলে একসম উপাদান হচ্ছে আমার এখানে 0, 0টা সেটে আছে, তাহলে 0 হচ্ছে আমার এখানে একসম উপাদান। 0র সাথে সব এলিমেন্টগুলো যোগ করলে ওই এলিমেন্টগুলোই ফিরে ফিরে আসছে। এরপর হচ্ছে বিপরীত উপাদান, 0র ইনভার্স। 0র সাথে কোন এলিমেন্টটা যোগ করলে একসম উপাদানটা পাবো? 0 যোগ ড্যাশ ইকুয়াল টু একসম উপাদান। তোমরা দেখো 0র সাথে 0 যোগ করলে 0 হবে। তাহলে 1-এর ইনভার্স, 1-এর বিপরীত উপাদান, 1-এর সাথে কোন এলিমেন্টটা যোগ করলে একসম উপাদান পাবো? 1-এর সাথে 4 যোগ করে একসম উপাদান পেয়েছি। তাহলে দেখবে 2-এর ইনভার্স 3, 2-এর ইনভার্স 3, 3-এর ইনভার্স 2, 4-এর ইনভার্স 1। কেন? কারণ 4কে দেখো 4-এর সাথে কোন এলিমেন্টটা যোগ করলে আমি 0 পেয়েছি? 4-এর সাথে 1 এলিমেন্টটা যোগ করলে আমি একসম উপাদান 0টা পেয়েছি। এইবার এই যে ইনভার্স এলিমেন্টগুলো প্রত্যেকটা সেটে আছে, 0 সেটে আছে, 4 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। তার মানে এক্ষেত্রে প্রত্যেকটা উপাদানের বিপরীত উপাদান আছে এবং সেটে আছে।
তাহলে এখানে সমস্ত প্রপার্টিগুলো যে স্যাটিসফাই করছে, একটা নতুন ধরনের এক্সাম্পল নিয়ে আমি তোমাদের দেখালাম। তোমরা আবার গুণের ক্ষেত্রে আরেকটা প্রবলেম করে দেখবে, গুণের ক্ষেত্রে সমস্যা আছে তবু একটা প্রবলেম নিজেরা নিজের মতো চয়েস করবে, সেটাকে বলে মাল্টিপ্লিকেশান মডিউলো 5 অথবা মাল্টিপ্লিকেশান মডিউলো 6। তার প্রপার্টিগুলো স্যাটিসফাই করে দেখবে কোনখানটায় তোমরা আটকাচ্ছ। কিছু প্রবলেম আমি দিয়ে দিলাম, সেই প্রবলেমগুলো বাড়িতে করো। এই পর্যন্ত থাক। এরপর কিছু উদাহরণের অঙ্কগুলো টেস্ট করার পরে যে অঙ্কগুলো আমি দিয়েছি সেই অঙ্কগুলো করো।